20 জনের স্বাক্ষর কালেক্ট করুক তো এরকম মাপের। খয়রাত বা ভিক্ষার কথাই যদি ওঠে তাহলে এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে বড় ভিক্ষুক বা ফৈন্নি কে? সবচেয়ে বড় ফৈন্নি হচ্ছে হাসিনা নিজে। শত কোটি ডলার বিদেশে পাচার কইরা একের পর এক ব্যাংক লুট কইরা বিভিন্ন স্থানে প্রকল্পের খরচ ক্রমাগতভাবে বৃদ্ধি কইরা বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংসের দ্বার প্রান্তে আনছে এই কাঁঠাল রানী। এখন এটা সে বিশাল ভিক্ষার পাত্র নিয়ে দুনিয়ার বিভিন্ন দেশে যাইতেছে, বিভিন্ন সংস্থার কাছে দরজায় ঘুরতেছে। এই কারণে তারা খয়রাতি খাটাস টাইটেল কিন্তু দেওয়া যায়। কাঁঠাল রানী আরো বলছে যে প্রফেসর ইউনূস গ্রামীণ ব্যাংকের এমডি হিসেবে থাকতে চাইছিলেন, কারণ তাতে করে নাকি টাকা পাচার করা যায়। মানে গ্রামীণ ব্যাংকের এমডি হলে নাকি টাকা পাচার। বিশ্ব নেতা তারা খয়রাতি হিসেবে প্রফেসর ইউনূসের পক্ষে লিখছেন। এ দেখেন, তারা যে স্বেচ্ছায় কোনো টাকা পয়সার লেনদেন ছাড়াই কারো পক্ষে নৈতিকতার তাড়নায় দাঁড়াইতে পারেন, সে ধারণাটাই হাসিনার নাই। আমি অবশ্যই এতে আশ্চর্য হই নাই। কাঁঠাল রানী কখনোই এই ধরনের নেতৃবৃন্দের সার্কেলে, কোনো ইন্টারন্যাশনাল সার্কেলে কোনোদিন ওঠা বসা করে নাই, চলাফেরা করে নাই। সে যোগ্যতাও তার নাই। তার সার্কেল হচ্ছে ছাত্রলীগ, যুবলীগ, হেলমেট বাহিনীর লেসপেন্সারগুলা, মূর্খ, অশিক্ষিত, ধর্ষক। আর উপর দিকে আছে হচ্ছে এস আলম, ওকা, হানিফ, মোটা বিনজির, মোটা আজিজ, দরবেশ বাবা আর সুপ্পুদের নিয়া। তার মতন দুর্বৃত্তের পাশে খারাপ লোকেরাও স্বেচ্ছায় এসে দাঁড়াবে না। আমরা দেখছি যে তার বাপের শতবর্ষীয় শ্রাদ্ধ করছিল না, এবং ওইখানে কিভাবে অর্থ আর ভেট দিয়া দক্ষিণ এশিয়ার একজন নেতাকে আনছিল, রাজা পাকশেকে। সেই টাকা এখনো ফেরত পায় নাই। এই অঞ্চলের বাইরে কিন্তু কোনো নেতাই আসে নাই তার বাপের শ্রাদ্ধে। আপনারাই বলেন, প্রফেসর ইউনূস যদি ভিক্ষা করে এই বিশ্ব নেতাদের স্বাক্ষর আদায় করতেন, তাহলে কি ইউনূস সাহেবকে নেলসন ম্যান্ডেলার সাথে তুলনা করে হাসিনার বাপের উপরে বসায় দিত বিশ্ব নেতারা? কিংবা তার প্রতি আক্রোশমূলক আচরণের জন্য হাসিনাকে সরাসরি দায়ী করত? ব্যাপারটা কি এতই সোজা? এরকম একটা কাজ হাসিনা কইরা দেখাক না কেন? 40 জন লাগবে না, 20 জনের স্বাক্ষর কালেক্ট করুক তো এরকম মাপের। খয়রাত বা ভিক্ষার কথাই যদি ওঠে তাহলে এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে বড় ভিক্ষুক বা ফৈন্নি কে? সবচেয়ে বড় ফৈন্নি হচ্ছে হাসিনা নিজে। শত কোটি ডলার বিদেশে পাচার কইরা একের পর এক ব্যাংক লুট কইরা বিভিন্ন স্থানে প্রকল্পের খরচ ক্রমাগতভাবে বৃদ্ধি কইরা বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংসের দ্বার প্রান্তে আনছে এই কাঁঠাল রানী। এখন এটা সে বিশাল ভিক্ষার পাত্র নিয়ে দুনিয়ার বিভিন্ন দেশে যাইতেছে, বিভিন্ন সংস্থার কাছে দরজায় ঘুরতেছে। এই কারণে তারা খয়রাতি খাটাস টাইটেল কিন্তু দেওয়া যায়। কাঁঠাল রানী আরো বলছে যে প্রফেসর ইউনূস গ্রামীণ ব্যাংকের এমডি হিসেবে থাকতে চাইছিলেন, কারণ তাতে করে নাকি টাকা পাচার করা যায়। মানে গ্রামীণ ব্যাংকের এমডি হলে নাকি টাকা পাচার করা যায়। ভাইবা দেখেন। আচ্ছা আসেন হাসিনার কথাটাই আমরা একটু পর্যালোচনা করি। আমরা জানি বাংলাদেশ থেকে 3টা উপায় টাকা পাচার হয়ে থাকে। প্রথমত হুন্ডি, দ্বিতীয়ত আমদানি পণ্যের মূল্য বেশি দেখায় ওভার ইনভয়েস করা, তৃতীয়ত রপ্তানি পণ্যের মূল্য কম দেখায় আন্ডার ইনভয়েসিং করা। তো গ্রামীণ ব্যাংক কোনো হুন্ডিকারী প্রতিষ্ঠান না, আমদানি রপ্তানিও করে না, এই কাজ গ্রামীণ ব্যাংক করে না, অন্য ব্যাংকগুলো করে এই কাজগুলো, বাংলাদেশের অন্য বাণিজ্যিক ব্যাংকগুলো করে। তাইলে জানে শুনা হাসিনা প্রফেসর ইউনূসকে অপবাদ কেন দিল? আর হাসিনা যদি জাইনাই থাকে যে এমডি থাকা অবস্থায় সে টাকা পাচার করছে, তো তাইলে এতদিন ধরে মামলা করে না কেন? কারণটা জানেন? কারণটা হইতেছে আওয়ামী বাকশালীদের একটা খাইসলত হইতেছে যে তারা নিজেরা যে দুষ্কর্ম করে, অপরাধ করে, তার দায় অন্যর উপরে চাপায়। সে মনে করে অন্যরাও এটা করে। হাসিনা স্বয়ং বাংলাদেশ থেকে যে $100 বিলিয়ন বেশি পাচার হয়েছে বিদেশে, সে পাচারের মধ্যমণি তো হাসিনা নিজে, তাই না? এই বিশাল পাচারের দায় সে অন্যের ঘরে চাপাচ্ছে। এটাই তার খাইসলত, এটাই আওয়ামী খাইসলত, এটাই বাকশালী খাইসলত। এর আগে হাসিনা প্রফেসর ইউনূসকে রক্তচোষা সুদখোর বলে অভিযুক্ত করছিল। এই দেখেন, এটার পিছনে কারণ কি? এর কারণ হচ্ছে যে সুদের ব্যাপারে বাংলাদেশের সাধারণ মুসলমানদের যে নেতিবাচক সংবেদনশীলতা আছে, সেটাকে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে ব্যবহার করা এবং বলা যে তিনি ইসলাম বিরুদ্ধ কাজ করতেছেন। আচ্ছা বলেন তো, বাংলাদেশের সংবিধান থেকে আল্লাহ তাআলার নাম কে কাইটা দিচ্ছে? হাসিনা তো। শাপলা চত্বরে মুসল্লিদের উপরে গণহত্যা কে চালাইছে? হাসিনা তো। জঙ্গিবাদ দমনের নামে দাড়ি টুপি দেখলেই সে মুসলিম ব্যক্তির উপরে জেল, জুলুম, হত্যা কে করছে দীর্ঘ 15 বছর ধরে? হাসিনাই তো। কে নিরন্তর মাদ্রাসাগুলোর বিরুদ্ধে ঘৃণা ছড়াইছে? হাসিনাই তো। বাংলাদেশের প্রথিতযশা আলেমদেরকে অন্ধকার কারাগারে কে নিক্ষেপ করছে? হাসিনা তো। ক্ষমতায় থাকার জন্য হিন্দুত্ববাদী মোদির সাথে গাঁটছাড়া কে বাঁচছে? হাসিনা তো। হাসিনা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের স্বার্থ, চেতনা এবং ভাবাবেগের বিরুদ্ধে যে ভয়াবহ অপরাধগুলো করছে, সেটা ঢাকার জন্য আওয়ামী বাকশালী কায়দায় সে প্রফেসর ইউনূসের উপরে এই ধরনের ভিত্তিহীন অভিযোগ আনছে। বাংলাদেশের কোটি কোটি মুসলমান হাসিনার এই অপরাধ কোনোদিন ভুলবে না। আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন ব্যাংক সুদের ভিত্তিতে কাজ করে, তাই না?
বিদেশ থেকে হাসিনা যে সমস্ত ঋণ নিচ্ছে সবগুলোতে সুদ সহ ফেরত দেওয়ার প্রভিশন আছে, দিতে হবে সুদ সহ তাকে ফেরত। এই যে IMF এর কাছ থেকে লোন নিল সেটাও তো সুদ সহ ফেরত দিতে হবে হাসিনাকে। হাসিনা তো সরকার প্রধান, সে তো ইচ্ছা করলে বলতে পারে যে আমাদের দেশে সুদের কারবার থাকবে না, করে দেখা, করুক না, কর, সুদ বাদ দে। আচ্ছা, হাসিনা যে নন ট্যাক্স রেভিনিউ, মানে ট্যাক্সের বাইরে যে হাসিনা সরকারের যে আয়, এই যে বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট দেখেন, লেটেস্ট রিপোর্ট 4 নম্বর পৃষ্ঠা দেখেন 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 এইখানে তার যে আয়, সরকারের যে নন ট্যাক্স রেভিনিউ মানে ট্যাক্সের বাইরে যে আয়, তার বড় অংশ সুদ। তা হাসিনা তুই তো নিজেই সুদ খাস, অন্যরা সুদখোর বলিস কেন? কোন আক্কেলে লজ্জা লাগে না? নিজে হয়েছিস ঝাঁঝুরি, এখন শুইরে বলিস তোর পন্দে একটা সাদা। তবে হ্যাঁ, এই কথা যদি একজন আলেম বলতেন যিনি নিজে সুদ খান না, তাইলে আমরা তার কথা মাথা পেতে নিতাম। তুই নিজে সুদখোর হাসিনা, আর প্রফেসর ইউনুসে বলিস সুদখোর। প্রফেসর ইউনুস গ্রামীণ ব্যাংকের এমডি থাকার সময় যত টাকা গ্রামীণ ব্যাংক সুদ নিছে, তার চাইতে কয়েক গুণ বেশি টাকা হাসিনা তুই যখন দেশে প্রেমী হয়েছিস সেই সময় খাইছিস, এখনো খাইতেছিস। প্রফেসর ইউনুস গ্রামীণ ব্যাংকে নাই আর অনেকদিন থেকে। আচ্ছা ঠিক আছে, গ্রামীণ ব্যাংক কেমন সুদ খায় এটা একটু দেখি। অনেকের ধারণা গ্রামীণ ব্যাংক বিশাল অঙ্কের সুদ খায়। আমেরিকার প্রথম 3টা শীর্ষ বিশ্ববিদ্যালয়ের একটা হচ্ছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। তাদের একটা গবেষণাপত্রের উপসংহার হলো বাংলাদেশের সকল ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের মধ্যে গ্রামীণ ব্যাংকের সুদের হার সবচাইতে কম। এই যে দেখেন। তারপরেও হাসিনা প্রফেসর ইউনুসকে রক্তচোষা বলছে কেন? তার উত্তরটাও ওই গবেষণাপত্রে দেওয়া আছে। সেটা হইল, হাসিনা মনে করে যে নোবেল প্রাইজ প্রফেসর ইউনুস না, বরং তার নিজেরই পাওয়া উচিত ছিল। আর এই অসুস্থ এবং বিকৃত চিন্তা থেকে প্রফেসর ইউনুসের প্রতি তার এই ধারাবাহিক আক্রমণ। আমি আগেই বলছি, বিশ্ব নেতাদের এই খোলা চিঠি হাসিনার বিরুদ্ধে একটা অভিযোগপত্র। এর চাপ হাসিনা সহ্য করতে পারবে না। হাসিনা অবশ্য বলছে যে কোনো চাপই তার উপরে কাজ করবে না। যে দেখেন, তাই যদি হয় তাহলে র্যাবের উপরে স্যাংশন দেওয়ার পরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কি করে কমে গেল? ম্যাজিক। আর কেন এই বাদশা তার 5টা মন্ত্রীদের দিয়ে আমেরিকার কাছে অনুনয় বিনয় করে যাচ্ছে এই স্যাংশন তুলে নেওয়ার জন্য? 15 বছর ধইরা বিরোধী দলগুলোকে রাস্তায় নামতে দেয়নি, নেতাকর্মীদের কি অভূতপূর্ব জুলুম চালাইছে, নির্যাতন নিপীড়নের স্টিমলোরার চালাইছে। কেউ বাসায় যাইতে পারে না, রাত্রে ঘুমাইতে পারে না বাসায় জায়গা। তারপর হঠাৎ কইরা কি হইল, এইসব দল বিশাল বিশাল সভা শোভাযাত্রা করতে পারতেছে, হাসিনা করতে দিতেছে এমনি এমনি। আর IMF এর যে ভারী ভারী শর্তগুলো দিল সেগুলো তো একটা বিশাল চাপ, সেগুলো হাসিনা কেমনে মানলো? এত সব চাপ মাইনে নেওয়ার পরে হাসিনা কেন বলতেছে তার উপরে চাপ কাজ করে না? ছোটবেলায় একটা ঘটনা ঘটছিল, ছোটবেলায় মারপিট করছিলাম একজনের সাথে, তো মাইরা তারে বক্সিং মাইরা শুয়ায় ফেলছি, তো উঠে এসেছে বলতেছে লাগে নাই। তা হাসিনা হইতেছে এইরকম, ওরে মাইরা শুতায় ফেলতেছে তারপরেও বলতেছে লাগে নাই। কারণটা হইতেছে এটা একটা রাজনৈতিক স্টান্টবাজি। এর উদ্দেশ্য হচ্ছে দলের নেতা কর্মীদের মনোবল যাতে ভেঙে না যায় এবং হাসিনার উপরে তাদের আস্থা যেন হাওয়া হয়ে না যায়। কিন্তু ঝড় যখন ওঠে, নিরেট মূর্খ এমনকি পশু পাখিও বুঝতে পারে আশ্রয়ের প্রয়োজন, পলাইতে হবে। এখন দেশের রাজনীতিতে যে বিশাল ঝড় উঠতেছে, তাতে হাসিনা এবং তার লেসপেন্সাররা ইয়ানফসি শুরু করবে সময় সমাগত। হাসিনা না হয় ভাইগা পড়ার চেষ্টা করবে, কিন্তু তার দলের বাকি যারা, তাদের কেউ কি কোথাও আশ্রয় পাবে? যাই হোক, এসব কিছু বইলে লাভ নাই, এদের এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বাইরে হয়ে যায়। ভালো কথা এদের কানে ঢুকবে না। কিন্তু আসেন আমরা দেখি হাসিনা বিশ্ব নেতাদের পাশে কোন কাতারে পড়ে। ইন্ডিয়ার মানুষ দেখেন ভোট দেয়, ভুল মানুষরা দিচ্ছে। আমরা অনেকে পছন্দ করি না, কিন্তু একটা ফেয়ার নির্বাচনে একজন প্রাইম মিনিস্টার পাইছে, নরেন্দ্র মোদী। আমরা পছন্দ না করলেও সে ভারতের লেজিটিমেট বৈধ প্রাইম মিনিস্টার। পাকিস্তানে নির্বাচন হয়, তারাও একজন প্রাইম মিনিস্টার পাইছিল, ইমরান খান, একজন জনপ্রিয় রাজনৈতিক নেতা, আমরা অনেকেই তাকে পছন্দ করি। নিউজিল্যান্ডের নির্বাচন হয়েছিল, একজন প্রাইম মিনিস্টার পাইছিল নিউজিল্যান্ডবাসী, তার নাম জাসিন্ডা আর্ডার্ন, আমরা সবাই তারে পছন্দ করি, তাই না? আর বাংলাদেশের নির্বাচন হইলে আমরা ভোট দিতে পারলাম না, কাটালরানি তার ঢোলা আর তার প্রশাসন দেওয়া রাতে আর বেলা ব্যালট বাক্স ভরলো। আমরা একজন বৈধ জনগণের প্রাইম মিনিস্টার পাওয়া থেকে বঞ্চিত হইলাম, পাইলাম এক ক্রাইম মিনিস্টার, কাটালরানি হাসিনা। আফসোস।